সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ৭১-এর চেতনা, ক্ষুব্ধ পাকিস্তান। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে হেমায়েতুদ্দিন, সাবেক রাষ্ট্রদূত, মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং ওই প্রান্তে আছেন মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। দেশের ২৩৬টি পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষণা করা হবে কাল, নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে সতর্ক করল বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের মন্তব্য আমলে নেওয়া হবে না, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে জনগণের সহযোগিতা কামনা। সহসায় খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন প্রতিমন্ত্রী। তথ্য প্রবাহ বন্ধ না করে অপরাধ দমনের বিকল্প পথ খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ময়মনসিংহে কলহের জের ধরে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ। চোখের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। মঞ্জু, আজকে আপনাকে দিয়ে শুরু করি। তো যে বিবৃতিটা গতকাল এইভাবে দিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তানের ওয়েবসাইটে, মানে ফরেন মিনিস্ট্রি, মানে তো সরকারের বক্তব্য যেটা আসে, তারা উদ্বিগ্ন, তারা ক্ষুব্ধ যে এই দুজনের, আমাদের এখানে যারা যুদ্ধাপরাধী, সবচেয়ে জঘন্যতম কাজ করে যাদের বিচার হয়েছে, এবং তারা আমাদের ট্রাইব্যুনাল নিয়েও কথা বলেছে। তো এই প্রেক্ষাপটে যে আমরা কিন্তু কোনো কিছুই কিন্তু বলিনি, কিন্তু তারা তাদের মনে হচ্ছে যেন তাদের লোকগুলোকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা আমাদের নিজস্ব আইন অনুযায়ী সরকার পরিচালিত হয় এবং বাংলাদেশের জনগণ তাদের একটি প্রক্রিয়া আছে, একটি সংবিধান আছে, একটি সরকার আছে, রাজনৈতিক দলের স্বাধীনতা আছে, মানুষের স্বাধীনতা আছে। আমরা একসময় কলোনি হিসেবে ছিলাম, ব্রিটিশ শাসনের কথা বলছি। তারপর আমরা প্রায় কলোনির পর্যায়ে ছিলাম ৪৭ থেকে শুরু করে ৭১ পর্যন্ত, এবং সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি ৭১-এ। এবং বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার ধারণা আজকের সবশেষ এই বিবৃতির মধ্য দিয়ে এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে, এই দুটি কেবলমাত্র ২১শে নভেম্বরের যে দুজন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করবার পরে হয়েছে তা না। এর আগেও কিন্তু আমরা কামরুজ্জামানের ক্ষেত্রে লক্ষ্য করেছি, কাদের মোল্লার ক্ষেত্রে ভয়াবহ জিনিস ছিল। স্পিকার বলেছে, সংসদে কথা হয়েছে। তার মানে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা এখনো মনে করছেন যে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ, বা তাদের স্বপ্নের ধারণায় পূর্ব পাকিস্তান হিসেবেই বোধহয় আছে। আমার ধারণা আমাদের সময় এসছে সেই ভুলটা ভাঙিয়ে দিয়ে তীব্র প্রতিবাদ না কেবল এক ধরনের প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিমণ্ডলে মনে করিয়ে দেওয়া যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং কোনো রাষ্ট্রের, পাকিস্তান তো বটেই, পৃথিবীর কোনো রাষ্ট্রের অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের মন্তব্য করা। এবার সরাসরি আসি। এর মধ্যে আমরা অনুষ্ঠানের আগেই বলছিলাম যে কেন তারা এমনটি করছেন। দেখেন, বাংলাদেশের ৪৫ বছরের রাজনীতিতে বাংলাদেশে আমরা দুটো ধারার রাজনীতি লক্ষ্য করেছি, যদি মোটা দাগে বলি। একটি হচ্ছে যেই চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিল আমাদের পূর্বসূরীরা, যেই চেতনা নিয়ে বাংলাদেশের ৭.৫ কোটি মানুষই এক ধরনের ভূমিকা রেখেছিল, অল্প কিছু সংখ্যক বেঈমান রাজাকার আলবদর ছাড়া, যেই চেতনা নিয়ে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছিল, সেই চেতনার বাংলাদেশ কিন্তু চলেছিল ৪৫ বছরের মধ্যে। আমি হিসাব করে দেখেছি ১৫ থেকে ১৬ বছর। আর প্রায় ২৯ বছর একসময় সামরিক শাসন যখন শুরু হলো বঙ্গবন্ধু হত্যার পরে, তারপর থেকে সেই মানে যারা পাকিস্তান প্রত্যাগত সামরিক শাসক, আরেকজন সেনাবাহিনীর কর্মকর্তা এরশাদ সাহেব, তারাও কিন্তু সে অলমোস্ট পাকিস্তানের ভাবধারায় বাংলাদেশের রাজনীতিকে পরিচালিত করবার চেষ্টা করেছে। এই অভিযোগটা আমরা এতদিন করতাম, এবং তখনই আমরা দেখেছি যে যুদ্ধাপরাধী যেই সমস্ত রাজনৈতিক সংগঠন, যেই সমস্ত সংগঠন নিষিদ্ধ করা হয়েছিল
স্বাধীনতার পরপর সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরা বাংলাদেশে পুনর্জন্ম পেলেন, এবং সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকা আছে, তাদের পৃষ্ঠপোষকতা এরশাদ সাহেবের ভূমিকা আছে। আমরা 96-তে এসে আবার দেখলাম যে না, এই ধারা পরিবর্তন হতে শুরু করলো। এই সময়টা আমরা বলতাম যে এই যে প্রো পাকিস্তানি রাজনীতিবিদরা যারা এখানে আছেন, তারা বাংলাদেশকে পাকিস্তানি ধারায় রাজনীতি নিয়ে যাচ্ছে, এটা একটা অভিযোগের মতো ছিল। আমি মনে করি তাদের এই সর্বশেষ বিবৃতির মধ্য দিয়ে এই অভিযোগটি সত্য হিসাবে প্রমাণিত হলো। এই বিবৃতির মধ্য দিয়ে তারা স্বীকার করলেন যে কথা তারা বিবৃতিতে বলেছেন, যে এই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের পক্ষ হয়ে তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছেন। সেটা কিন্তু কেবল 71-এর কথা বলেনি, এখনকার কথাও তারা মিন করেছেন, উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে এই 45 বছরে যেই সময়টা জামাতে ইসলাম বাংলাদেশে কাজ করেছে, এই সময়টা যখন সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে রাজনীতি করেছে, তারা কি পাকিস্তানের স্বার্থ রক্ষা করেছেন? ঘটনাটি তারা বললেন। ফলে আমি মনে করি যে শুধু তাই না, আপনি দেখেন সাকাত চৌধুরীর শেষের দিকের তার এই সাক্ষ্য প্রক্রিয়া তো লম্বা সময় ধরে চলল। পৃথিবীর কোথাও এই দৃষ্টান্ত আছে কিনা আমি জানি না। আমার সাথে বিজ্ঞ কূটনীতিক আছেন, একজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক আছেন, বিশ্লেষক আছেন। পৃথিবীর কোথাও এই ধরনের অপরাধ, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের জন্য যারা অপরাধী, তাদের পক্ষে অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী সাক্ষ্য হিসেবে যাবার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন, অন্য দেশের মন্ত্রী এমপিরা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমার কাছে জানা নাই। শেষ পর্যন্ত যে 5 জন সাক্ষ্যকে হাজির করবার শেষ ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন, তারা কিন্তু সেখানে সাক্ষী হিসেবে এসেছিলেন সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা। এবং আপনি জানেন বাংলাদেশের ফেসবুকে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কিছু মন্তব্য দিয়ে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলেছে। ফলে আমি এই জায়গাটায় মনে করি যে বাংলাদেশের এখন সময় এসছে, যেটা আমরা এক ধরনের ভুল করেছি কি শুদ্ধ করেছি, যে পাকিস্তানের যারা প্রকৃত অর্থে সৈনিক যারা ছিল, তাদেরকে আমরা একটি চুক্তির মধ্য দিয়ে 1974 সালে যে 195 জন পাকিস্তানের কথা বলছি তাদেরকে হস্তান্তর করা হলো। তাদের সহ পুরো পাকিস্তানের যারা ছিল, পাকিস্তান সশস্ত্র বাহিনী, তাদের বিচার প্রক্রিয়া শুরু করবার একটি সময় বোধহয় এসছে। নাহলে তারা বুঝবে না যে তাদের পরাজয়টি প্রকৃত অর্থে হয়েছে। আর একটি তথ্য দিয়ে আমি এই পর্বে শেষ করতে চাই। আমি মনে করি 1971-এর 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কিন্তু তাদের ভুল স্বীকার করে, পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল। 21শে নভেম্বর 2015 সালে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সহযোগী, আমরা যেগুলোর প্যারা মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী বলি, 1971-এ পাকিস্তান সরকারের আধা সামরিক বাহিনী হিসাবে আল বদর বাহিনী ছিল বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে। সেই আল বদর বাহিনীর আত্মসমর্পণ হয়েছে 2015 সালের 21শে নভেম্বর আলী হাসান মুজাহিদের রায় কার্যকরের ঠিক পূর্ব মুহূর্তে, যখন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন, সেই কথা বলে যে আমি অপরাধী হিসেবে নিজেকে স্বীকার করে নিচ্ছি, দোষ স্বীকার করে নিচ্ছি, আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি। তার মানে সে স্বীকার করে নিয়েছে 1971-এ তার এবং তার যে বদর বাহিনীর ভূমিকা ভুল ছিল, এবং সেই আত্মসমর্পণটা আমি মনে করি 21শে নভেম্বর 2015 সালে হয়েছে। এই কারণেই পাকিস্তানের বেদনাটা বেশি। নতুন করে বলে না যে কোথাও ব্যথা পেলে ঈদে চাঁদে ওই যে পূর্ণিমার সময়, অমাবস্যার সময় সেই ব্যথা মানে উঠলে ওঠে, অনুভূত হয়। আমি মনে করি পাকিস্তানিরা এক একটি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যখন কার্যকর হয়, তখন তাদের ওই বেদনাটা তারা আর সহ্য করতে পারেন না। কিন্তু তারা ভুলে যান যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং বাংলাদেশ 1971-এ স্বাধীনতার পরে যে কত উচিত কাজ করেছিল 1971-এ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন। আজকে পাকিস্তানের অবস্থান দেখেন, পৃথিবীর মধ্যে পাকিস্তান একটি ফেলিওর রাষ্ট্র হিসাবে অলমোস্ট প্রমাণিত। আর বাংলাদেশ দেখেন শৌর্যে, বীর্যে, অর্থনৈতিকভাবে, সামাজিক সূচকে, আমাদের শিক্ষায়, আমাদের মানুষের মাথাপিছু আয়, গড় আয়ু, সকল কিছুতে বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনকি ক্রীড়াঙ্গনে। স্যার, এখানে আমার একটা যে ওরা বলছে যে 71-এরটা ভুলে যান, মানে ওখানে যেটা এই ইতিহাসগুলো ভুলে যায়, নতুন করে মানে বন্ধন নিয়ে করার জন্য এটা আমাদের দরকার। তো আমরা যদি 71-কে ভুলে যাই, তাহলে আমাদের দেশ গায়েব হয়ে যাবে স্যার। সেটা তো বটেই। ওরা বারবার যে কথাটা বলছে যে 71-এর জিনিসগুলো ভুলে যান, তো এখন যেটার জন্য আমাদের জন্ম হয়েছে, যে নিয়ে আমরা জন্ম নিয়েছি যুদ্ধ করে, সেটাকে ভুলে যেতে বলছে। সেটা যদি ভুলে যেতে বলা হয়, তাহলে খুব সঙ্গত কারণে ওই প্রশ্নটা আসবে, তাহলে বাংলাদেশকে ভুলে যাওয়ার অর্থ। আসলে এই ধরনের বক্তব্য আমি মনে করি, বিষয়টা আমি একাডেমিক দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করি। আমি তাদের যে বক্তব্য আমি যেটা পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তাতে কতগুলো বিষয় আমি লক্ষ্য করেছি। যেমন একটা বিষয় আছে,
তারা বলছেন স্টেটমেন্টে যে আমরা দুজন মানবতা বিরোধী যাদের ফাঁসি কার্যকর হয়েছে গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে আমরা আমলে নিচ্ছি। অর্থাৎ পাকিস্তান ফরেন মিনিস্ট্রি বলছে তারা গভীর উদ্বিগ্ন এই ঘটনায় এবং তারা বেদনার সাথে এটা নিচ্ছেন। তৃতীয় তারা বলছেন এই পরিণতিতে পাকিস্তান খুবই বিরক্ত কথাটাও তারা উল্লেখ করেছে। এই যে স্টেটমেন্টটা, এখন আমি যদি একাডেমিক্যালি বিষয়টা দেখি, পলিটিক্যাল বিষয়টা বাদ দিলাম, আমি যদি একাডেমিক্যালি দেখি তাহলে আমার সাথে একজন সিনিয়র কূটনীতিক আছেন, হয়তো তিনি আমাকে সংশোধন করবেন। আমি আন্তর্জাতিক সম্পর্কে যেভাবে পড়েছি তাতে আমি যতটুকু বুঝি, একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না। কেন পারে না? বিকজ আপনি জানেন যে এই যে ওয়ার্ল্ড সিস্টেম, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় জাতিসংঘ কর্তৃক নির্ধারিত কিছু নর্মস আছে, জাতিসংঘের কিছু ধারা আছে। এই ধারাগুলো প্রতিটি রাষ্ট্র এই ধারাগুলো অনুসরণ করতে বাধ্য এবং অনুসরণ করেই তারা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইলেটারাল সম্পর্ক গড়ে তোলে। আমি আপনার আলোচনার সুবিধার্থে দুটো ধারা আমি উল্লেখ করব জাতিসংঘের চার্টারের, জাতিসংঘ সনদের 1 নম্বর ধারায় এবং 7 নম্বর ধারায়। আমি একটু আলোচনা করি। 1 নম্বর ধারায় বলা আছে সকল সদস্যের সার্বভৌমত্ব সমতার মূলনীতির উপর এই সংগঠন প্রতিষ্ঠিত, অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত। 7 নম্বরটা ভেরি ইন্টারেস্টিং। সেখানে তারা বলছে জাতিসংঘ বর্তমান সনদ জাতিসংঘকে কোনো রাষ্ট্রের নিছক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে অধিকার দিচ্ছে না। মানে এখানে ক্লিয়ারলি বলা আছে কোনো রাষ্ট্র, জাতিসংঘ অন্য কোনো রাষ্ট্রকে অ্যালাউ করছে না আপনি আরেকটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে। এখন যে প্রশ্নটা দাঁড়িয়ে গেল, দুজন মানবতা বিরোধী ব্যক্তিকে আমাদের দেশের সর্বোচ্চ আইন তাদের শাস্তি দিয়েছে এবং পাকিস্তান সে ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা যে মন্তব্যগুলো করেছে সেই মন্তব্যগুলো এই যে জাতিসংঘের চার্টার অনুযায়ী এটা কন্ট্রাডিক্ট করে। জাতিসংঘের চার্টার অনুযায়ী তারা করতে পারে না। আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত। এটা পাকিস্তান আগেও একবার করেছে, 2013 সালে করেছে। তার অর্থটা হচ্ছে যে তারা বোধহয় সম্ভবত ওই যে আপনি যেটা ঠিকই বলেছেন 1971 সালের যে ঘটনা, সেই ঘটনাটা বোধহয় তারা বলতে পারে না। না হলে এই ধরনের ঘটনা কোনো আধুনিক রাষ্ট্র তার একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে করতে পারে না। কারণ আপনি জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে দুটো রাষ্ট্র অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত। সার্কে বাংলাদেশ আছে, পাকিস্তানও আছে। কমনওয়েলথে বাংলাদেশ আছে, পাকিস্তানও আছে। D8-এ বাংলাদেশ আছে, পাকিস্তানও আছে। ফলে এই এতগুলো দেশের সাথে আমরা বাইলেটারাল রিলেশনশিপ মেনটেন করছি, অথচ যখন এই ধরনের প্রশ্নটা হয় তখন বাংলাদেশের মানুষ কিন্তু খুব সঙ্গত কারণেই এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা দেবে এবং খুব ভালোভাবে জিনিসটাকে নেবে না। বলবেন একটু আপনি যে এই যে ধরনের ঘটনা বারবার হচ্ছে, ভায়োলেটিং দ্য মানে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে জিনিসটা হচ্ছে, এটা 2013 সালে হয়েছে। সে সময় তারা জাতীয় সংসদে তাদের ডেকে তারপরে ক্ষোভ প্রকাশ করেছে এবং নিন্দা প্রস্তাব পর্যন্ত নিয়েছে। হ্যাঁ, এবং আমাদের বিচার ব্যবস্থা নিয়ে তারা কথা বলছে, অথচ তাদের বিচার ব্যবস্থা কিন্তু প্রচুর জিনিস হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে প্রথম চিফ জাস্টিস গায়েব হচ্ছে, আবারটা ডেকে নিয়ে এসে তাকে বসায় দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে। কিন্তু আমাদের এটা নিয়ে কিন্তু কোনো আগ্রহ নাই। তাদের আগ্রহটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এবং আমি আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন তার সাথে আমার কোনো দ্বিমত প্রকাশ করার কোনো স্কোপ নেই। এখন দেখেন, দুটি দেশের সম্পর্ক, দুটি দেশের যে বাইলেটারাল রিলেশন যেটা হয়, সেটা হয় একটা মিউচুয়াল ট্রাস্ট। সেখানে যে কতগুলি ইন্টারন্যাশনাল সনদ আছে যার প্রতি আমাদের অনুগত আছে। পার্টিকুলারলি উনি যেটা কোট করলেন প্রফেসর সাহেব, সেটা হচ্ছে জাতিসংঘ। এখন জাতিসংঘের যদি যে এটা 2.7 আর্টিকেল 2.7 যা উনি করলেন, সেটার মধ্যে there is no ambiguity in saying that the চার্টারটা, UN চার্টার কোনো জাতিসংঘকে কোনো দেয়নি, হ্যাজ গিভেন দ্যাট নো, যেটা এক্স্যাক্ট ভাষাটা হচ্ছে যে আপনার nothing contained in the present charter shall authorize the United Nations to intervene in the matters which are essentially within the domestic jurisdiction of any state. ঠিক আছে, এটা একেবারে স্পষ্ট। একই সাথে আপনার
যেটা ভিয়েনা কনভেনশন আছে, ভিয়েনা কনভেনশন আর্টিকেল 14, সেখানেও আপনার যেসব ডিপ্লোম্যাটরা যা এই মানে যে দেশে থাকে তাদেরকেও একদম স্পষ্ট বলা হচ্ছে যে কোনো দেশের পলিটিক্যাল ব্যাপার বা ইন্টারনাল বা এক্সটার্নাল ব্যাপারে ইউ ক্যান নট ইন্টারভিন অর ইন্টারফিয়ার। এখন দেখেন স্টেটমেন্ট যেটা আপনি যে আজকে যে বিশেষ ইয়েটা যেটা স্টেটমেন্টটা নিয়ে এখন ভেরি রাইটলি সো দ্যাট ইট হ্যাজ পারটার্বড দ্য গভর্নমেন্ট। এবং কেনই বা না, পাকিস্তানের সাথে তো আমাদের কোনো যেটা আপনার পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ আর টু সভারেন স্টেটস, এবং যেটা উনি বললেন যে আমাদের সভারেন স্টেটের মধ্যে আমাদের দুইটা সব আমাদের ডিপ্লোম্যাটিক মিশন আছে, তাদের রাষ্ট্রদূত আমাদের কাছে, আমাদের রাষ্ট্রদূত ওখানে আছে এবং আছে সেখানে। বাংলাদেশ ইজ এ সভারেন কান্ট্রি, বাংলাদেশ ইজ গোয়িং টু বি রান বাই ইটস সভারেন রুলস। আমরা আমাদের আইন কানুন আছে, আমাদের সমস্ত কিছু আছে। সেখানে আপনার মানে আমাদের যেটা তাদের সাথে লেনদেন কথাবার্তা যেটা হবে সেটা হবে থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেলস হবে, হবে আমাদের ট্রেড পারবে, এটা করবে সেটা করবে, নানান রকম হবে। কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদের ইন্টারনাল যেসব ব্যাপার হবে সেটার মধ্যে না পাকিস্তানের ইন্টারনাল ম্যাটারে আমরা কথা বলতে যাব, না আমাদের কোনো কিছুর মধ্যে তারা কথা বলে। যে স্টেটমেন্টটা তারা দিয়েছে সেটা উনি বাংলায় বলেছেন, কিন্তু আমি যেটা আপনার পাকিস্তান ফরেন অফিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আই চোজ দ্য ওয়ার্ডস, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা ইংরেজিতে বলি বিকজ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ সেড। ইংরেজিতে বলা হয়েছে যে তারা দে হ্যাভ নোটেড, এটা হচ্ছে ডিপ কনসার্ন অ্যান্ড অ্যাঙ্গুইশ অ্যাট দি আনফর্চুনেট এক্সিকিউশনস। তারপর ওর এই দুজনের লোকের নাম দিয়েছে, দিয়ে তারপর বলে যে পাকিস্তান ইজ ডিপলি ডিস্টার্বড অ্যাট দিস ডেভেলপমেন্ট। তারপর বলছে তারা that we have been noting this reaction of the international community on the flawed traits that Bangladesh related to the events of 1971. এখন কথা হচ্ছে যে কার মুখ থেকে এটা আসছে, এটা তো আপনার কোনো রাজনীতিক একটা মিটিংয়ে কেউ একটা রেটরিক প্রকাশ করে নেয়, এটা হচ্ছে স্পোকসম্যান অফ দ্য ফরেন মিনিস্ট্রি, উইচ মিনস ইট ইজ এটা গভর্নমেন্টের একটা ইয়েতে। সেখানে আপনার তারা ডিপ কনসার্ন অ্যান্ড অ্যাঙ্গুইশ অ্যাবাউট হুম, কার সম্বন্ধে করতেছে, এটা হচ্ছে যেটা একটা আমাদের এখানে যে দুজনকে আপনার একটা ট্রায়াল হয়েছে, ট্রায়াল হয়ে তাদেরকে দে হ্যাভ বিন অ্যাকিউজড অফ ওয়ার ক্রাইমস, এবং আলটিমেট যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে সেটা কোর্টের বিভিন্ন স্তরে বিভিন্ন ইয়েতে করে থ্রু মাচ চেকস অ্যান্ড ব্যালেন্সেস করে আলটিমেটলি দি সেন্টেন্সেস হ্যাজ বিন ক্যারিড আউট। ইট ইজ নো বিজনেস অফ এনিবডি এলস। এটা তাদের সেইখানে এই ধরনের একটা স্টেটমেন্ট অনাকাঙ্ক্ষিত আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, যদি ইফ আই হ্যাভ টু ডিটোট ইন ইংলিশ, তাহলে আমি বলতে পারবো ইট ইজ আনওয়ারেন্টেড, আনফর্চুনেট অ্যান্ড ডেফিনেটলি অ্যারোগেন্ট অন দ্য পার্ট অফ দ্য স্পোকসম্যান টু হ্যাভ মেড এ স্টেটমেন্ট। কারণ পাকিস্তান ফরেন সার্ভিস একটা প্রফেশনাল ফরেন সার্ভিস, সেখান থেকে এরকম একটা আনপ্রফেশনাল কথাবার্তা বলবে, এটা আমার কাছে খুবই ইয়ে মনে হয়। আচ্ছা, সেকেন্ডলি যে জিনিসটা তারা বলেছে সেটা বলেছে যে তারা the flawed trials. Now, how can it be, who are they to determine whether this is a flawed trial or not? Flawed trial বলা তো এটা তো মানে দিস ইজ দ্য গেইন অ্যান্ড ডাইরেক্ট ইন্টারফারেন্স আমাদের উপরে, কারণ ট্রায়াল আমরা কিভাবে করব না করব সেটা হচ্ছে আমাদের মধ্যে। যদি কেউ এটার বিরুদ্ধে দ্বিমত প্রকাশ করে সেটা আমরা করব, বা আমাদের দেশের লোকে করতে পারে, দ্যাট ইজ দেয়ার। বাট হু ইজ সামবডি এলস বাইরে থেকে? বাইরে তো আপনার ধরেন ডেথ পেনাল্টি অনেকে আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এরা আছে, দ্যাট ইজ দেয়ার পজিশন, দ্যাট ইজ এ পজিশন। তারা তাদের পজিশন আছে, ঠিক আছে, তারা ডেথ পেনাল্টি। আবার ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে এসে বলছে, অনেক ওয়েস্টার্ন কান্ট্রি এসে বলছে, বলে যে ডেথ পেনাল্টি ওটা আমরা এখন আর করি না, আর ইয়ে করে। কিন্তু আমেরিকাতে তো আছে ডেথ পেনাল্টি। আমাদের এখানে যদি ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে ডেথ পেনাল্টি আছে, এবং যদি কেউ ইফ দ্য কোর্ট ডিসাইডস, there is nobody who can challenge the district of a court, and especially a country যেটা আমাদের দেশের ইয়ে না। লাস্ট একটা very interesting thing হচ্ছে, in accordance with the spirit of the 1974 now this is a self-contradictory statement. What does the 74 agreement, December agreement say? এটা স্পষ্ট এখানে বলা আছে যে আপনার এখন ইন্টারেস্টিংটা হচ্ছে যে আপনার ডিসেম্বর এগ্রিমেন্টটা হয়েছিল কিসের উপরে? ইট ওয়াজ বেসিক্যালি অন থ্রি একটা হচ্ছে যে আপনার ওটা তো গেল আপনার ইয়ে, আর হচ্ছে রিপ্যাট্রিয়েশন ইন থ্রি স্টেজেস অফ পিপল, তাই না? একটা হচ্ছে আপনার তারপর হলো আপনার যে আর থার্ড হচ্ছে যে যেসব মানে নন বেঙ্গলি, এটা তিনটা স্টেজে।
এটা হচ্ছে সিমলা এগ্রিমেন্টের প্রথম, তখন আমাদের পাকিস্তান আমাদেরকে রেকগনাইজ করে না বলে তখন we আমরা could not যাইনি। be a part of it. Yes. পরে বাংলাদেশ এবং পাকিস্তান, সরি, বাংলাদেশ এবং ভারত ভারত দুজনে দুজনে মিলে মিলে বসে। কথাবার্তা বলে 73 আছে, ঠিক আছে জিনিসটাকে, এবং দেন টুয়ার্ডস টু মেক থিংস ইজি। কিন্তু দ্য মেইন স্পিরিট, আমি যেটা মনে করি, somebody else can differ about it, the spirit was the word, that they would, এইটার সই করার পক্ষে that there will be reconciliation এবং আর এটা হবে। Reconciliation হচ্ছে বলেই তো আজকে we have embassies, we have diplomatic relations, then why are you going back to it? আপনি ওটার মধ্যে কেন যাচ্ছেন? That means you are contradicting the very treaty that you are saying, আপনি যে ওরা যে কারণটা এখানে দেখাচ্ছে যে এটা মানে যে 74 এর চুক্তি করো এবং 71 এর সাথে এটা স্পিরিটের এগেইনস্টে তো যাচ্ছে দ্য ভেরি স্টেট, বিকজ এটার সাথে তো ওখানে বলাই হয়েছে যে আমরা তো রিকনসিলিয়েশন তো যাওয়া হওয়ার যেটুকু হওয়ার হয়ে গেছে, বাকি ইউ ক্যান ফরগিভ বাট ইউ ক্যানট ফরগেট হিস্ট্রি। ইউ সি, এটা বললে হবে না দ্যাট ইউ ফরগেট, হয়তো ফরগিভ তো করে দিতে পারেন আপনি, আমি একটু দিতে পারি, বাট ঠিক আছে, আমি কিছু মনে কিছু বললাম না, কিন্তু ইতিহাস থেকে তো আপনি But you cannot forget, you cannot wipe out history. If you wipe out history, তাহলে তার একটা কথা আছে যে a nation cannot exist if it doesn't have a history. So you see, history you may want to close your eyes to it. আপনি হয়তো চোখ বুজে রাখতে চাইতে পারেন, কিন্তু ইতিহাস থাকবে, এবং ইতিহাস is the sentinel to your deeds, misdeeds, good deeds, bad deeds, whatever. Thank you. একটা ফোন আছে সৌদি আরব থেকে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দুজন প্রিয় উপস্থিত স্যার আছেন, মঞ্জু স্যার এবং তারেক শামসুর রহমান স্যারের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। জি। আর প্রশ্নটি হচ্ছে, আমার যতটুকু ধারণা, আমরা জানি যে আমাদের ইসরায়েলের সাথে আমাদের বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। কেন নাই? তারা ওখানে শিশু থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের মুসলিম নির্যাতন করে, যার কারণে আমাদের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এখানে আমার প্রশ্নটি হচ্ছে, 1971 সালে বাংলাদেশের উপর পাকিস্তানি যে বর্বরতা, 30 লাখ লোক শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে ভুলটা পাকিস্তান করেছে, ওই ভুলটা এখনো তারা স্বীকার করে নাই। স্বীকার না করেও আমাদের অভ্যন্তরীণ যে যুদ্ধাপরাধীদের যে বিচারটা, ওই বিচারটা নিয়ে তারা যে বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার কি এখন তাদের পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি একটু চিন্তা করার সময় এসেছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনার মতামতটা কিন্তু ভয়াবহ জিনিস। হ্যাঁ, মঞ্জু এটা বলছে, ওনাকে ধরবো তারপরে এটা যেটা বলার জন্য। কিন্তু এখন যে জিনিসটা আসছে মঞ্জু, সেটা হলো যে সব সময় দেখা যাচ্ছে, তার মানে আমাদের সামনে আর ট্রায়াল দেওয়া হবে, তার মানে এটা কন্টিনিউয়াস পেইনের মতো হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে বারবার ভায়োলেটিং দ্য লজ অ্যান্ড ক্লজ, মানে এইগুলার। তাহলে এইটাতে কি পদক্ষেপ আসলে বাংলাদেশের পক্ষ থেকে হওয়া উচিত? আমি ধন্যবাদ জানাতে চাই একজন দর্শক বাংলাদেশের বাইরে আছেন। এই যে কি পদক্ষেপ নেব, একটি সরকার তো চলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য সরকারের দায়িত্ব থাকে। আজকে দেখেন, ওনার মতো কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা সেদিকে যাচ্ছে, যে আমরা যেটা হেমাদ সাহেব বললেন, যে আমরা ফরগিভ করতে পারি, কিন্তু আমার ব্যথা, আমার যন্ত্রণা, আমি তো ফরগেট করাটা কঠিন। ফরগেট, আমি ব্রেনকে তাহলে আমি লুকায় থাকলাম, চোখ বন্ধ, উনি বলতে চোখ বন্ধ করে আমি থাকলাম, কিন্তু বাকি লোকগুলো তো দেখতে পাচ্ছে। সেটাই, মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ হয় না। ফলে সে জায়গায় যেটা হচ্ছে, আজকে কিন্তু বাংলাদেশ, আমরা কিন্তু 71 সালের পরাজয়ের পর আমাদের এত বড় অউনকে, এত বড় বঞ্চনাকে আমরা স্বীকার করে নিয়ে 74-এ এইরকম একটি এগ্রিমেন্টের মধ্য দিয়ে তাদেরকে আমরা 195 জনকে ছাড় দিয়ে আজকে পর্যন্ত কিন্তু আমরা আমাদের পাওনা বুঝে পাইনি, আমাদের সাথে লেনদেন। এবং ওই চুক্তি 74 সালে উনি যেটা বললেন 9 এপ্রিল, ওইখানে কিন্তু একটা ছিল যে বিহারীদের নিয়ে যেতে হবে, ওরা এই কাজটাও করেনি। ফলে তাদের দিক থেকে তারা 71 সালেও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে মিথ্যা কথা বলেছে, যে আমাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালানো হলো, জাতিসংঘে গিয়েও তারা মিথ্যা কথা বলেছে, যে তারা করে নাই, আমরা বিচ্ছিন্নতাবাদী, এইরকম বলবার চেষ্টা করেছে। আজকেও দেখেন তাদের ভূমিকা কিন্তু ওই যে কয়লা ধুলে ময়লা যায় না, তাদের ভূমিকা এবং চরিত্র একই রয়ে গেছে। এবং কি ভূমিকা নেওয়া উচিত, আমি মনে করি বাংলাদেশের জনগণ, জনমতের থেকেই সরকার একটি উদ্যোগ নেবে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই, যেই কয়েকটি শব্দের কথা জনাব হেমায়েত বললেন, যে আনফরচুনেট, ডিস্টার্ব, ডিপ কনসার্ন, সাধারণত ডিপ্লোম্যাটিক টার্মে আমরা এগুলো কখন ব্যবহার করি? বিশেষ করে আমরা ডিস্টার্ব ব্যবহার করি যখন আমরা দেখা যায় যে আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় হয়,
আমরা ডিপ কনসার্ন অধিকাংশ সময় ব্যবহার করি। যেমন বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আমি উদাহরণটি দিতেই চাই, বিএসএফ আমাদের বিজিবির সীমান্ত রক্ষীর মধ্যে কখনো কখনো দেখা যায় একটা গুলিতে ও মারা গেল, একটা গুলিতে এ মারা গেল, তখন আমরা কনসার্ন জানাই যে এটা আমাদের পার্শ্ববর্তী একটা ব্যাপার, আমার নাগরিকটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছে, তখন আমি কনসার্ন জানাই, তখন আমি বলি যে আমি ডিস্টার্ব তোমাদের এই আচরণে। তার মানে কি পাকিস্তান মনে করছে তাদের কোনো নাগরিক এখানে নিহত হয়েছে অথবা তাদের প্রতি অবিচার করা হয়েছে? আমি আইনের পরিভাষায় নাই গেলাম, অধ্যাপক তারেক শামসুর রহমান চমৎকার করেই জাতিসংঘের তথ্যগুলো বলেছে। আমি সাধারণ মানুষের কনসার্ন থেকে বলতেছি, সাধারণ মানুষের আইডিয়া থেকে বলছি। আজকে পাকিস্তান তো কদিন আগেও ফাঁসিতে ঝুলিয়েছে বেশ কয়েকজন জঙ্গিকে, কদিন আগেও তো তাদের যেই প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া চলে বোম অ্যাটাক হয়েছে, ফলে সেই প্রক্রিয়া তো আমরা যেতেই চাই না। পাকিস্তান নিয়ে এখন কথা বলবার অবস্থাই নাই। বাংলাদেশ তো এখন অনেক দূরে, বাংলাদেশ দূরের কথা, বাংলাদেশের চেয়ে সামাজিক সূচক নানানভাবে পেছনে থাকা কেউ পাকিস্তানকে এখন আলোচনার টেবিলে আনতে চায় না, সে জায়গায় আমরা কথা বলতে চাই না। কিন্তু আমাদের কনসার্ন যেটা, যে আমাদের সার্বভৌমত্বের জন্য আমরা ৭১-এ রক্ত দিয়েও কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক, কিছু সংখ্যক তাদের প্রতিনিধি যারা আছে তারা বাদ দিয়ে প্রতিটি নাগরিক কিন্তু আবারও তৈরি আছে। কেবল মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার যারা সন্তান, যারা আদর্শে বিশ্বাস করে, তারা এখনো মনে করে ভারতের মতো এত বড় সম্প্রসারণকারী বড় প্রতিবেশীকেও কিন্তু আমরা অনেক সময় ছেড়ে কথা বলি না বাংলাদেশের নাগরিকরা, স্বার্থের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের নিজস্ব ভূখণ্ডের অধিকার রক্ষার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে পাকিস্তান তো কোন ছাড় এখন, আমি সোজা কথা বলবো। আমি মনে করি এই জায়গাতে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে সরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পদক্ষেপ নেবে। আমি আর কয়েকটি বিষয় বলতে চাই, যে এখানে দেখেন আমরা এরা সাহসগুলো কোত্থেকে পায়। সাহসগুলো পাওয়ার ক্ষেত্রে এই যে ভিয়েনা কনভেনশনের কথা বললেন, অর্থাৎ একটি দেশের রাষ্ট্রদূত যখন অন্য দেশের রাষ্ট্রদূতরা এখানে থাকবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না। যেমন আমাদের রাষ্ট্রদূতরা হাই কমিশনার পাকিস্তানে বলেন না, যুক্তরাষ্ট্রে বলেন না, যুক্তরাজ্যে বলেন না। কিন্তু আমরা কিন্তু এই যে ৪৫ বছরের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে যখন যখন অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকারগুলো ছিল, তারা এক ধরনের বিদেশি লেজুর বৃত্তি করবার জন্য সুযোগ করে দিয়েছিলেন এই রাষ্ট্রদূতদেরকে। বাংলাদেশের চাইলে তো সংবিধানের সংশোধনেও তারা কথা বলে। এই যে ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করতে আমরা সুযোগ দিয়েছি, অধ্যত্ত করেছে, তারই সুযোগ কিন্তু আজকে জাতিসংঘের কনভেনশনকেও, জাতিসংঘের যে ধারা নীতিকেও কিন্তু অন্যরা সাহস পাচ্ছে। কারণ এখানে বসে পাকিস্তানের হাই কমিশনাররা এর আগে বক্তৃতা দেয়নি বিভিন্ন বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এখনো কথা বলছে না। তার মানে হচ্ছে আমাদেরকে সতর্ক করতে হবে একসাথে সকলকেই। আমি মনে করি পাকিস্তানের এই উদাহরণ দিয়ে অনেক সময় আমরা একটি কথা বলি যে অমুককে মেরে অমুককে শেখাতে হয়। আমি মনে করি এই পাকিস্তানের মধ্য দিয়ে পৃথিবীর সকল রাষ্ট্রদূত এবং রাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া উচিত যে না, বাংলাদেশ দুর্বল অবস্থানে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আরেকটি কথা আমি বলতে চাই, এই পাকিস্তানের এই বার্তাটিকে আমি মনে করি আমাদের শেখবার জন্য অনেক কিছু। এর মধ্য দিয়ে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে তাদের পক্ষে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অথবা রাজনীতিকে কলুষিত করবার জন্য একটি সংগঠিত দল এখনো কাজ করছে, সংগঠিত প্রতিনিধিরা এখনো কাজ করছে, যাদের জন্য তাদের এত ব্যথা, এত যন্ত্রণা। ফলে সেই লোকগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে যে এখনো কিন্তু এই দুজনের ফাঁসি দণ্ড কার্যকরের মধ্য দিয়ে এদের মানে সকলে কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তার মানে সেই প্রক্রিয়াটি এখনো চলছে, যেটা আমরা বিভিন্ন সময় টক শোতে বলে থাকি যে বাংলাদেশকে আনস্টেবল করতে চায় কারা, বাংলাদেশের রাজনৈতিক জঙ্গিবাদী সহিংসতা করতে চায় কারা, কাদের লাভ? বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের লাভ বলে আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের অগ্রগতিকে যারা পছন্দ করে না, এখনো সহ্য করতে পারে না, ঈর্ষাকাতর, তারাই এই সহযোগিতা করছে। এবং এটা প্রচলিত, আজকে গণমাধ্যমে কথা বলবার সময় আসছে যে ISI এর প্রচুর অর্থ বিনিয়োগ করা হয় বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করবার জন্য। কারণ এই উপমহাদেশের রাজনীতি মূলত ভারত অথবা পাকিস্তানের পক্ষে দুটি ভাগে বিভক্ত ছিল। আমরা এন্টি ইন্ডিয়ান কার্ড খেলতে গিয়ে আমাদের এখানে অনেকগুলো সরকার দেখা গেছে প্রো পাকিস্তানি কার্ড এমন করে খেলেছি। আমরা গণমাধ্যমের লোকরা মোটামুটি জানি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলা হয় ISI এর একজন এজেন্ট হিসেবে বাংলাদেশে উনি দীর্ঘদিন বিভিন্ন রকম তৎপরতা করেছেন। সেখানে জামাতে ইসলাম আছে কিনা এই বিষয়গুলো এখন খতিয়ে দেখবার সময় আসছে। তার কারণ আমরা যখন দেখি সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পর একজন চিহ্নিত যুদ্ধাপরাধী, তার বিভৎসতা সহিংসতার কথা নাইবা বললাম, তাকে যখন বলা হয় বিএনপির মুখপাত্রের পক্ষ থেকে যে তিনি স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছেন, তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তখন আমি বলেছি যে হ্যাঁ, তিনি তো স্বাধীনতার পক্ষেই ৭১-এ ভূমিকা রেখেছিলেন। সেই স্বাধীনতা হলো পাকিস্তানের স্বাধীনতা রক্ষার জন্য। আজকে পাকিস্তানের সরকারের মুখপাত্রের বক্তব্যে প্রমাণ হলো যে হ্যাঁ,
হ্যাঁ সত্যি সালাউদ্দিন কাদের চৌধুরী তার স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেছিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদও কাজ করেছিলেন। ফলে তিনি এবং তার যারা উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে সেই সংগঠন অথবা তাদের পক্ষে যারা প্রচার প্রপাগান্ডা আজকে গণমাধ্যম সহ সর্বত্র কাজ করেন তাদের চিহ্নিত করা উচিত আমাদের দেশের অখণ্ডতা রক্ষার জন্য, আমাদের দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখবার জন্য। স্যার আমি একটু জনাব মঞ্জুরুল ইসলাম এর কথার সুর ধরে তার সাথে একটা বিষয়ে আমি একমত পোষণ করছি এবং সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে মঞ্জু বলছিলেন যে আমাদের দেশে অ্যাকর্ডিং টু ভিয়েনা কনভেনশনের ভিয়েনা চার্টার অনুযায়ী আমাদের দেশে অনেক সময় প্রায়শই আমরা দেখি আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে একসময় 2SD গ্রুপ তথাকথিত 2SD গ্রুপের জন্ম হয়েছিল, যারা আমাদেরকে সবক দেওয়া শুরু করেছিলেন যে আমাদের কি করা উচিত, এই করতে হবে, এই লাইনে আসো অমুককে বসাও, রাইট। অথচ আমাদের দেশে পার্লামেন্ট আছে, আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের নির্বাচিত সরকার আছে এবং এই সমস্ত দায়িত্ব গ্রহণ করার তাদের এটা অধিকার, তারা এটা প্রয়োগ করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে এই ধরনের যখন বিদেশি দূতরা যখন কথা বলেন তখন এটা আমাদের জন্য মনে হয় এটা এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যে আমাদের কিছু করণীয় উচিত। এলো একটা দিক। আর দ্বিতীয়ত যে ভদ্রলোক সৌদি আরব থেকে ফোন করেছেন তার কনসার্ন এর সাথে আমি একমত। তিনি এক জায়গাতে অনেকটা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে চিন্তা করার সময় এসছে কিনা যে পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন করার। আমি মনে করি এইটা এই পর্যায়ে বোধহয় চিন্তা করার সুযোগ না করাটাই ভালো, কারণ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক হঠাৎ করে ছিন্ন হয়ে যায় না, কতগুলো কারণ কতগুলো প্রেক্ষিতের পর এটা হয়। সেই পরিস্থিতি নিশ্চয়ই এখনো সৃষ্টি হয়নি। তবে তার কথা সূত্র ধরে কতগুলো কথা আমি বলতে চাই যে আমাদের সাথে পাকিস্তানের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো অমীমাংসিত। সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমাদের লেখনীতে আমাদের রিসার্চে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু এ ব্যাপারে অগ্রগতি হয়েছে কম। আমি শুধু আপনাকে একটা খেই ধরিয়ে দেই। 1974 সালে প্ল্যানিং কমিশনের একটা রিপোর্ট ছিল দি ডিভিশন অফ অ্যাসেটস। পাকিস্তান, তখন আমরা যুক্ত পাকিস্তান ছিলাম, তখন আমাদের কতটুকু পাওনা আছে, আমরা কতটুকু পাবো ইত্যাদি ব্যাপারে একটা কমিশন গঠন করা হয়েছিল বাংলাদেশ সরকার। সে কমিশন তখন সিদ্ধান্ত নিয়ে বলেছিল যে পাকিস্তানের কাছে আমাদের পাওনা 2446 কোটি টাকা। 2446 কোটি টাকা ইন্ডিয়ার 1974। আজকে 2015 সালে এসে এর পরিমাণ কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি কোটি টাকার পরিণত হয়েছে। আমরা কিন্তু সেখান থেকে পাকিস্তান থেকে আমাদের প্রাপ্ত যে সম্পদ, এটা আমাদের প্রাপ্ত, আমাদের ছিল, আমরা পাইনি। কি পেয়েছি জানেন? আমরা একটা বোয়িং পেয়েছিলাম পাকিস্তান থেকে, একটা পুরনো বোয়িং। সেই বোয়িং বোধহয় এখন আর অস্তিত্বই নাই, কিন্তু আর আমাদের কোনো অ্যাসেট আমরা ফেরত পাইনি। আমরা বিহারিদের নিয়ে একটা সমস্যা আছে, আপনি জানেন যে কথাটা ওই ইসের মধ্যেও ছিল, চুক্তির মধ্যেও ছিল। আপনার 2000 বলা হয় যে 2,50,000 বিহারি এখন বাংলাদেশ, ঢাকা এবং আটকে পড়া পাকিস্তানি তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। মূলত সবার দাবি কিন্তু যে আমরা চলে যাব, আমরা ওই দেশে, আমি সেই প্রসঙ্গে আসছি, পাকিস্তান এবং সৈয়দপুরে। তারা কিন্তু এতদিন পরেও তারা এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিকত্ব তারা নেয়নি। তারা দাবি করে আসছে তারা পাকিস্তানে ফিরে যাবে। 1989 সালে একটা টিম পাকিস্তানে ফেরত নিয়ে গেছিল, কিন্তু তারপরে আর পাকিস্তান নেয়নি। পাকিস্তানের যুক্তিটা হচ্ছে এরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে নেব না। অথচ তারা পাকিস্তানে যেতে চায়, তাদের পাকিস্তানের রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য আছে, তারা এখন পর্যন্ত পাকিস্তান তাদেরকে নেয়নি। এই বিষয়টা আমার মনে হয় ডিপ্লোম্যাটিক লেভেলে আমাদের দ্রুততার সঙ্গে সলভ করা উচিত। হ্যাঁ, উনি যেটা বললেন যে আমাদের যে এখন যে অবস্থা হয়ে গেছে যে আমরা ছাড় দিতে দিতে এইসব জিনিসগুলোতে এমন অবস্থায় গেছে যে ওরা এখন আমাদের অস্তিত্বর, আমাদের যে সভারেন্টি আছে সেটার মধ্যে কিন্তু তারা ইয়ে করছে। ওরা আমাদের এগুলোকে দুর্বলতা মনে করে, অথবা এরকম মনে করে যে আমরা যা বলবো তাই হবে। আমরা ভাগবাটা তো কিছুই পাইনি। হ্যাঁ, সম্পদের ভাগটা আমরা পাইনি। এখন এই দেশে যে ওরা আছে সেটা নিয়ে কিন্তু ওরা দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। সেই জায়গাতেও কিন্তু তার মানে হলো যে খুব সহজে পাকিস্তান ছাড় পেয়ে গেছে বিভিন্নভাবে চুক্তির। আজকে চুক্তির বলে বলছে তোমরা ওইটা ভুলে যাও।
এই দুইটা পয়েন্টই খুবই রেলেভেন্ট পয়েন্ট উনি তুলেছেন প্রফেসর তারেক, এবং মঞ্জুরও কতগুলি খুব রেলিভেন্ট কথা বলেছে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে। এখন আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছি, সেটা অন্যভাবে না, একই কথা, যে দেখেন প্রথমত সর্বপ্রথম যেটা মঞ্জুর বললো যে আমাদের এখানকার যে ডিপ্লোম্যাটিক অনেক কূটনৈতিক লোকজন আছে যারা আমাদের নানান বিষয় তারা কথা বলে, এবং আমাদের উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য মিডিয়া বলতে হবে যে উই গিভ দেম দ্য স্পেস। ফর এক্সাম্পল, আমি নিজে দেখেছি আমার সময় যখন আমি মন্ত্রণালয়ে ছিলাম, আপনার আমি কথা বলছি, পাশে আমার সাথে হয়তো ভারতীয় ফরেন সেক্রেটারি আছে বা আমি মার্কেট, কথা যখন শেষ হয়ে গেছে নোবডি পেড ইন অ্যাটেনশন টু হোয়াট আই হ্যাড টু সে। সব কিন্তু তার কথা শুনতেছে এবং সেটাই গিয়ে হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, ভালো কথা। পরে আসে এটা ওটা একটু বলেন, এটা বলেন, সেটা বলেন, কিন্তু আসল জিনিসটা হি স্টিলস দি ইয়ে। সিমিলারলি দেখবেন যখনই কোনো রাষ্ট্রদূত দেখা করতে যাচ্ছে পৃথিবীতে, কোনো আমরা বহুত ফরেন অফিসে আমাদের গেছে, কোনো মিডিয়া আমাদেরকে দেখেনি, কিন্তু আমাদের এখানে এনি অ্যাম্বাসেডার গোয়িং টু সি এনি মিনিস্টার, ইট ইজ কভার্ড। ওয়াই? তখন হয় কি, সেই রাষ্ট্রদূত গেটস দি স্কোপ, বিকজ ইউ সি একটা রাষ্ট্রদূতের কাজটা কি, রাষ্ট্রদূত হি হ্যাজ টু এক্সপ্লেইন টু, হি হ্যাজ টু প্রুভ টু হিজ গভর্নমেন্ট দ্যাট আই এম অ্যান অ্যাক্টিভ অ্যাম্বাসেডার, আমি একজন কার্যকরী অ্যাম্বাসেডার। আমি যে কোনো সময় আই ক্যান ওয়াক ইন টু দ্য অফিস অফ দ্য হোম মিনিস্টার, I can walk into the office of the foreign minister. These are not easy matters, even if you go to Pakistan. আমাদের রাষ্ট্রদূত কবার পাকিস্তানের ফরেন মিনিস্টারের সাথে দেখা করতে পারে, I have my doubts. Although I don't know, I don't undermine it. এটাই হচ্ছে অবস্থা। ভারতে আমাদের, আমি কয়বার ভারতীয় ফরেন মিনিস্টারের সাথে দেখা করতে পারছি। It took a while. অনেক কাট করে ইয়ে করতে হয়, কিন্তু আমাদের জন্য এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে উই আর এন ওপেন ইয়ার, ঠিক আছে, আসো কথাবার্তা বলো, দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। বাট এটা কথা হচ্ছে যে হাউ ফার ইউ আর গোয়িং টু গিভ দি, ইফ ইউ গিভ দেম দ্য স্পেস দে উইল টেক ইট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে আপনার যে আমাদের ইয়ে, এখন পাকিস্তান একটা রাষ্ট্র, ইটস জাস্ট আমাদের সবসময় ধরে নিতে হবে দ্যাট উই মাস্ট অলওয়েজ কনসিডার দ্যাট ইট ইজ এ সেপারেট স্টেট। এটা একটা রাষ্ট্র, ওদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, ওদের সাথে আমাদের ইন্টারেস্ট কিছু, হয়তো আমাদের পণ্য বিক্রি করবো, একেবারে তো আমরা আমাদের ইন্টারেস্টের কথা সবসময় চিন্তা করবো, উই হ্যাভ টু থিঙ্ক আওয়ার ইন্টারেস্ট, আমরা তার কাছে ই করে। এখন যেগুলি প্রফেসর তারেক বললেন যে আমাদের ইয়ে, এটা হচ্ছে কি আপনার সামহাউ অর আদার দিস হ্যাজ ফলেন ইন আপনার আস্তে আস্তে ইয়ে। কিন্তু এখন এটা যে একটা জিনিস পড়ে গেল যে সেটাকে আবার তুলে না এসে আবার এটা বলতে, এটা তো না। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কতদিন পরে হলো, কিন্তু হলো তো আপনার যে নদী বন্টন ইন্ডিয়ার সাথে 54 নদীর মধ্যে একটা হয়েছে, আর এগুলো যদি আমরা বলে আছে ঠিক আছে একটা তো হয়ে গেছে আর হবে না, বা তিস্তাটা হয়ে গেলে বাকিগুলো হবে না, তা তো না। সো আমরা উই হ্যাভ টু কন্টিনিউ। এখন আজকের কামিং ব্যাক টু হোয়াট ওয়াজ, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাকিস্তানের অ্যাম্বাসাডারকে ডেকে তাকে বলা হয়েছে, কি বলছে না বলছে আমি ঠিক জানি না, বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট ওয়াজ এ প্রোটেস্ট নোট ওয়াজ গিভেন। এখন কি প্রোটেস্ট নোটে, কীভাবে প্রোটেস্ট নোটে লেখা হয়েছে, কী লেখা হয়েছে না হয়েছে, এটা তো সে তার ইয়েতে। সিমিলারলি আই এম শিওর আমাদের রাষ্ট্রদূতকেও বলা হয়েছে যে তোমরা একই জিনিস কে ইয়েতে দাও। সেখানে অবশ্যই আমাদের যে এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছে, এটা যে শুধু অবাঞ্ছিততা তা না, এটা ইট ইজ এ ডিপার্চার ফ্রম নর্মাল ডিপ্লোম্যাটিক নর্মস, সেটা তাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিতে হবে। এবং পাকিস্তানের বুঝতে হবে যে পাকিস্তান, যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি উইচ ইউ ক্যানট টেক ইট ফর গ্রান্টেড, বুঝতে পারছেন তো? অতএব সেখানে আমাদের খুব শক্তভাবে শুধু মেসেজ দিতে যে উই ওয়ান্ট টু পারসিউ গুড রিলেশন উইথ ইউ, ফাইন, এভরিথিং ইজ, সব কিছু ভালো, আমরা এই কথা, কিন্তু এই জিনিসটা তো তোমাদের যদি এইভাবে যদি তোমরা আমাদের বিয়ের মধ্যে হয় তাহলে তো হ্যাঁ, সো দ্যাট ইজ নাইদার তোমার ইন্টারেস্টও না আমার ইন্টারেস্টও না, সো এই জিনিসগুলো বন্ধ করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আমাদের তো আপনার একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে যে আমাদের দ্বিপাক্ষিক আলাপ হয়, পরমন্ত্রী লেভেলে হয়, তারপর আপনার সচিব লেভেলে হয়, তারপর আপনার যেটা প্রফেসর সাহেব বললেন যে আমরা ওআইসিতে মেম্বার, সার্কে মেম্বার, তখন আমাদের দ্বিপাক্ষিক ইউএনএ গেলেও আমাদের পাশাপাশি কথা হয়, তখন দোজ আর যেখানে আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আপনার অফিসে আমাদের যেসব এইগুলি তুলতে হবে কন্টিনিউয়াসলি। ইট ক্যানট বি যে হ্যাঁ নর্মালাইজেশন অফ রিলেশন, ফাইন, এভরিথিং ইজ গুড, বাট এইগুলি আমাদের যে এইটা কি করতে চান, একটা তো উত্তর দিতে হবে। দেখেন এগুলি করে করে আমরা কিন্তু শেষ পর্যন্ত, আমি যখন নিজের একটা ব্যক্তিগত ব্যাপারে তখন এই জিনিসটাকে তারা করে, বাট উই ওয়ার এবল টু ব্রিং ব্যাক অ্যাটলিস্ট দি মর্টাল রিমেইনস অফ আমাদের যে বিশেষ্ট ওনারটা আমরা আনতে, তাদের মানে যদি আপনি কন্টিনিউয়াসলি একটা জিনিস যদি করতে পারেন, ইউ ক্যান সাকসিড অন দ্যাট।
এটা হচ্ছে থার্ড হচ্ছে দ্য রিপ্যাট্রিয়েশন অফ দ্য বাংলা, যে আপনার এরা বলে আমরা বিহারি বললে কিন্তু উই আর ডাইলিউটিং দ্য থিং, ইউ শুড কল দেম স্ট্যান্ডার্ড পাকিস্তান বিকজ দে হ্যাভ অপটেড ফর পাকিস্তান। আমরা তো তখন আপনার 1971 দে ওয়ার গিভেন দ্য অপশন যে তুমি বাংলাদেশে থাকবা না পাকিস্তানে যাবে। হ্যাঁ, এখন তারা মনে করে যে আমরা পাকিস্তান, এখন হলো কি পাকিস্তান ইজ ভেরি ইজিলি ফর গড, আচ্ছা ঠিক আছে ফালা যেত আর আমরা খামাকে, কারণ আপনি জানেন যে ইভেন ডিউরিং দ্য টাইম আফটার 47 হু টুক দ্য ব্রান্ড, ইট ইজ তখন তৎকালীন পাকিস্তান থেকে তো ম্যাক্সিমাম ইয়েটা নিয়ে এসছে। হ্যাঁ, পাঞ্জাব থেকে তো বের করে দিল, আর বাকি গিয়ে আপনি রিপ্যাট্রিয়েট করলো আপনার করাচি বা সিন্ধে। সো উই টুক দ্য ব্রান্ট অফ ইট। এখন এদেরকে আবার নিয়ে তারা তো এই সমস্যা তারা নিতে চাচ্ছে না। হ্যাঁ, এটা একটা সমস্যা, এটা তার সমস্যা, আর আমরা এই সমস্যা রাখবো কেন? আচ্ছা, এটা বাট দিস ইজ অলসো হিউম্যানিটেরিয়ান। আর থার্ড লাস্টে যেটা সেটা হচ্ছে যে আপনি আই হ্যাভ ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ডিসেম্বর সেটার মধ্যে আপনার যে লাস্ট যে আপনার একদম পেনাল্টিমেট প্যারাগ্রাফ 16 শেষ কথা যেটা হয়েছে যে আপনার যে আপনার যেটা করা হয়েছিল কি, ফর প্রমোশন অফ নর্মালাইজেশন অফ রিলেশনস অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ডিউরেবল পিস ইন দ্য সাবকন্টিনেন্ট। If you issue statements like this, there will be no durable peace in the subcontinent. You are going to jeopardize. You are going to endanger it. I will not use the word jeopardize. I will use the word endanger. Please don't do it. A statement message should be given to our good friends on the other side. একটা সেন্টেন্স খালি বলতে চাই, মিডিয়ার ব্যাপারে অ্যাকিউজ করেছেন। আমি মনে করি মিডিয়া আমরা অনেক সময় ওনাদেরকে ওভার এক্সপোজ করি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মন্ত্রী বা রাজনৈতিক দলগুলো এমনভাবে এজেন্ডা আমাদের কাছে পাঠায়, এমবেসিগুলো তো পাঠায় না আমাদের। ফলে এই ক্ষেত্রে আমি মনে করি সরকার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এক। দ্বিতীয়ত, আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে পাকিস্তানে এটা প্রোটেস্ট করা উচিত, যাতে ওরা না মনে করে যে সরকার এটা প্রোটেস্ট করছে বাকিরা আমাদের পক্ষে আছে। অর্থাৎ এই ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে আমরা ইউনাইটেড, এইটা এখন প্রমাণ করবার কিন্তু সময় এসেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।